আচ্ছা, আমরা শুরু করলাম। আমাদের আজকে হলো 3 নাম্বার ক্লাস বায়োফাইটা এবং টেরিডোফাইটার উপরে। তোমরা গতকালকে আমরা যেটা পড়ালাম, বলো তো কি পড়ালাম? টেরিস। আমরা শুরু করছিলাম কি? টেরিস। তো টেরিস কি ছিল? টেরিস একটা টেরিডোফাইটা, তোমার টেরিডোফাইটার অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, তো আজকে আমরা এর পরবর্তীতে আসি। আসো, তো আসো, এই যে উপরেটা দিয়ে দাও। এটা না, ওই যে ওইদিকে। আচ্ছা আসো, তাহলে আমরা ট্যারিসের অভ্যন্তরীণ গঠন পর্যন্ত পড়লাম। এখন আসি আমরা র্যাকিসের অন্তঃগঠন থেকে আজকে শুরু করবো। আসো, র্যাকিসের অন্তঃগঠন। তো র্যাকিস মানে কি ছিল তোমাদের কি মনে আছে? র্যাকিসটা ছিল এই যে পাতাটা ছিল, এই যে তাদের পাতার মাঝখানে যে অক্ষের উপরে এই পত্রখণ্ডগুলো লাগানো থাকে, পত্রখণ্ডগুলোকে কি বলা হয় মনে আছে তোমাদের? না, হুম, পত্রখণ্ডকে পিনা বলা হয়, আর পাতাটাকে ফ্রন্ট বলা হয় বা ফ্রন্ট বলা হয়। তাহলে যে অক্ষের উপরে পত্রখণ্ডগুলো, এই যে পত্রখণ্ডগুলো যে অক্ষের উপরে আছে তাকে বলা হবে র্যাকিস। এখন এই র্যাকিসের মধ্যে কি থাকে তার অন্তঃগঠনে আমরা যদি আসি, তাহলে কি কি জিনিস দেখা যায় দেখো। এর বাইরের দিকে থাকবে এপিডার্মিস। এপিডার্মিসের পরবর্তী এর মধ্যে থাকবে হলো অধতক। মানে তোমাদেরকে আমি যদি বুঝাই, যেই কোনো জিনিসের ক্ষেত্রে মাথায় রাখো, যেই কোনো জিনিসের ক্ষেত্রে বাইরের দিকে থাকবে হলো এপিডার্মিসের আবরণ, তবে মূল ব্যতীত। কি ব্যতীত? মূলের ক্ষেত্রে আবরণের নাম হলো এপিব্লেমা। আর মূল ব্যতীত কাণ্ড, পাতা সবকিছুর ক্ষেত্রে আবরণের নাম থাকবে কি? আচ্ছা, 2 নাম্বার কথা মাথায় রাখবা, মূল ব্যতীত অন্য যেই কোনো জিনিসের কাণ্ডে মানে এপিডার্মিসের নিচে আরেকটা লেয়ার থাকে, তার নাম হলো হাইপোডার্মিস বা অধতক। তাহলে তোমাদেরকে আমি গতকালকেও বলছি, তাহলে অধতক দেখলেই বুঝবে এটা হলো কি? মূল না, মূল ব্যতীত অন্য কিছু। তাহলে এটা তো একটা কাণ্ড, মানে একটা পাতার মধ্যে একটা অক্ষ। তাহলে এর এপিডার্মিসের নিচে থাকবে হাইপোডার্মিস। তাহলে এপিডার্মিসের নিচে থাকবে কি? হাইপোডার্মিস। হাইপো শব্দের অর্থ হলো নিচে, হাইপো শব্দের মানে কি? নিচে। ডার্মিস মানে ত্বক, বলো না? ত্বকের 5 লেয়ার পর্যন্ত গভীরে গিয়ে আপনার ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তাহলে এরকম আর কি। এপিডার্মিসের নিচে হলো হাইপোডার্মিস। বাংলাতে বললে বহিত্বক, বহিত্বকের ভিতরে হলো অধতক। অধতকের ভিতরে আরেকটা যদি লেয়ার থাকে তার নাম হলো অন্ততক। সেটার নাম কি? হাইপোডার্মিস দিয়ে পরিবেষ্টিত বহুস্তর বিশিষ্ট কটেক্স। এখানে দেখো, তাহলে বাইরের দিকে থাকতেছে আমাদের হলো কি? এপিডার্মিস। এরপরে ভিতরে থাকে হলো হাইপোডার্মিসটা, এখানে দেখাই নেই। এরপরে বলছে এই যে লেয়ারগুলো 1 2 3 4 5 6 7 অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে কিনা, এই লেয়ারটাকে বলা হবে কি? কটেক্স। এই কটেক্সের কাজ হলো খাবারটাকে কি করা? সঞ্চয় করে রাখা। এরপরে বলছে কটেক্সের মধ্যে অশ্বক্ষুরাকৃতির স্টিলি, তারপর হলো কি অবস্থিত। এখন অশ্বক্ষুরাকৃতির স্টিলি বলতে এখানে স্টিলি কি জিনিস, স্টিলি কি জিনিস এই শব্দটা টিস্যু অধ্যায়ে গেলে আমরা আরো ভালো বুঝতে পারবো। অর্থাৎ পরিবহন টিস্যু গুচ্ছ। স্টিলি কি জিনিস তোমাদেরকে একটু খেয়াল করাই। স্টিলি আমরা একটা জিনিসের নাম। পরিবহন টিস্যু, মজ্জা, মজ্জারস্যি, এই সবগুলোকে একসাথে বলা হয়, এবং পরিচক্র এগুলোকে একসাথে বলা হবে স্টিলি। আপাতত স্টিলি শব্দ ভুলে যাও, স্টিলি কি জিনিস এটা আমরা টিস্যু অধ্যায়ে গেলে বুঝবা। এখন বুঝাতে গেলে তোমাদের মূল পড়া চলে যাবে, এটার জন্য এই অধ্যায় বসে থাকবে না। সো স্টিলি কি জিনিস টিস্যু অধ্যায়। আপাতত একটু মনে রাখো, পরিবহন টিস্যু গুচ্ছ। মানে এই যে ভাস্কুলার বান্ডেলগুলো, এই যে এখানে কি আছে, এই এগুলো হলো প্লোয়েম। এটা কি? প্লোয়েম। এই কেন্দ্রে হলো জাইলেম। এই যে জাইলেম, প্লোয়েম, 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 প্লোয়েম। তাহলে এই যে জাইলেম, প্লোয়েম, এই যে একটা গুচ্ছ, এই গুচ্ছটাকে বলা হবে স্টিলি। কি বলা হচ্ছে? যদিও এটাকে একুরেট স্টিলি বলতে পারবো না, আরো অনেক কাহিনী আছে, সেটা টিস্যু অধ্যায়ে জানবা। ওকে, তোমাদের 2টা কথা জানতে হবে। কটেক্সের মধ্যে পরিবহনটা কেমনে আছে? বিক্ষিপ্তভাবে আছে। কেমনে আছে? 2 নাম্বার এমসিকিউ যেটা জানতে হবে, যে এইখানে প্লোয়েম কোথায় থাকে আর জাইলেম কোথায় থাকে। বলো, জাইলেম থাকে কেন্দ্রে, প্লোয়েম থাকে হলো পরিধির দিকে। দ্যাট মিনস এটা হলো হেড্রোসেন্ট্রিক। কি সেন্ট্রিক? বা জাইলেম কেন্দ্রিক। তোমাকে যদি পরীক্ষাতে বলা হয় যে টেরেস উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কোন প্রকৃতির, টেরেস উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল বা পরিবহন কোন প্রকৃতির, বলবে হেড্রোসেন্ট্রিক। কি বলবা? কেন হেড্রোসেন্ট্রিক? জাইলেম কেন্দ্রে, প্লোয়েম হলো পরিধির দিকে থাকে। যদি প্লোয়েম কেন্দ্রে থাকে আর জাইলেম পরিধির দিকে থাকে, তাহলে জাইলেম কেন্দ্রে আছে, প্লোয়েম পরিধির দিকে, এটা বলে হেড্রোসেন্ট্রিক। আর যদি প্লোয়েম থাকতো কেন্দ্রে আর জাইলেম থাকবে পরিধির দিকে, তাহলে তার নাম হলো ল্যাপ্টোসেন্ট্রিক। তার নাম কি? ওটা জানার দরকার নেই, এটা পরের অধ্যায়ে পড়বা। ওকে, আপাতত মনে রাখো টেরিসের কোন ধরনের? হেড্রোসেন্ট্রিক। বাংলাতে বললে কি? জাইলেম কেন্দ্রিক।
আর বান্দরগুলো কেমনে থাকে এখানে বিক্ষিপ্তভাবে। কিভাবে থাকে রে? এটা খুব সাজানো গোছানো দেখা যাচ্ছে নাকি বিক্ষিপ্তভাবে আছে? তাহলে এখানে জাইলেম ফ্লোয়েমটা থাকে হলো তোমার হলো বিক্ষিপ্তভাবে থাকে। কিভাবে থাকে? বিক্ষিপ্তভাবে থাকে। ওকে, এরপর আসি আমরা। তাহলে র্যাকিস গেল। র্যাকিস বলতে এখানে র্যাকিসটা হলো তার কাণ্ডরূপে ব্যবহার হয়েছে। র্যাকিসটা এখানে কি হিসেবে কাজ করতেছে? তার র্যাকিসটা তার হলো কাণ্ডরূপে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, র্যাকিসটা এখানে তার কাণ্ডরূপে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা একটু আসি। একটু ইয়ে করে দিচ্ছে। আচ্ছা আসো, এরপর আসো পত্রগ্রন্থ গঠন। এই তার পাতাটার ভিতরে কি আছে একটু খেয়াল করি। তো পাতার ক্ষেত্রে দুইটা পৃষ্ঠ আছে, উপরের দিকের একটা পৃষ্ঠ, নিচের একটা পৃষ্ঠ। উপরের যে পৃষ্ঠটা সেখানে কি থাকে আমরা একটু খেয়াল করি। বলছে সবচেয়ে লম্বা যে পাতাটা তাকে যদি আমরা দেখি, তার উপরের দিকে একটা লেয়ার আছে উদ্যোতক, আর একটা হলো কি, ব্যাপারটা কি বুঝতে পারতেছে? একটা পাতা উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার। এই উদ্যোতক যেটা, সেখানে থাকে কিউটিকল, আর নিম্নতকে থাকে হলো পত্ররন্ধ্র। তোমরা কি একটু ইম্পর্টেন্সটা আমাকে বুঝাইতে পারবা? দেখো, উপরের লেয়ার সূর্যের সরাসরি স্পর্শে আসে, তাহলে সূর্য যাতে করে পানি বেশি করে বের না করতে পারে, প্রশোধন প্রক্রিয়া বেশি বেশি পানি যাতে বের না হয়। যদি বেশি বের হয়ে যায় তাহলে কি হবে বলো? গাছ তো মারা যাবে। প্রশোধনকে নেসেসারি ইভিল বলা হয়, তোমাদের কি মনে আছে না? তাহলে প্রশোধন প্রক্রিয়া পানি বের যাতে না হয় এই জন্য থাকে কিউটিকল। আর নিচের পৃষ্ঠে থাকে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র দিয়ে কি হয়? এই যে সালোক সংশ্লেষণ করবে সে, কার্বন ডাইঅক্সাইড ঢুকবে কোন দিক দিয়া? এই পত্ররন্ধ্র দিয়ে ঢুকবে। তারপর অক্সিজেন বের হবে কোন দিক দিয়ে? এই ছিদ্র দিয়েই তো বের হবে। তাহলে আমরা যদি বলা হয় এদের পাতা কয় ধরনের, মানে পাতার মধ্যে কয়টা লেয়ার? দুইটা, ঊর্ধ্বতক, নিম্নতক। ঊর্ধ্বতকে কি থাকে? কিউটিকল। নিম্নতকে কি থাকে? আচ্ছা, বুঝতে পারছো তোমরা। এরপর আসে উভয় ত্বকের মাঝখানে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, উপরের লেয়ার, নিচের লেয়ার। ঠিক আছে, এখানে যদিও আঁকা যাচ্ছে না, 2D তো আঁকা যাচ্ছে না। এই দুইটা লেয়ারের মাঝখানে থাকে হলো মেসোফিল স্তর। কি স্তর? এই মেসোফিলটাকে গ্রাউন্ড টিস্যু বলা হয়। কি বলা হয়? গ্রাউন্ড টিস্যু বলা হয়। এটাতে রান্না বান্না হয়। কি হয়? রান্না হয়। দ্যাট মিনস ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল। তাহলে কতগুলা কথা, 3টে এমসিকে বলা হয়ে গেছে। ঊর্ধ্বতক, উপর স্তর এবং নিম্ন স্তরের মাঝখানে কোন লেয়ার থাকে? মেসোফিলের লেয়ার। ওই লেয়ারটাকে কি লেয়ার বলা হয়? গ্রাউন্ড টিস্যু বলা হয়। এখানে কি হয়? রান্না হয়। তার মানে বুঝতে হবে এখানে থাকে হিউজ পরিমাণ ক্লোরোফিল। তোমরা যখন ক্লোরোপ্লাস্ট পড়ছো না, প্লাস্টিড, দেখো এই লেখাটা লেখা ছিল পাতার গ্রাউন্ড টিস্যুতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? লেখা ছিল পাতার গ্রাউন্ড টিস্যুতে পাওয়া যায়। ঠিক আছে, আবার পাতার গ্রাউন্ড টিস্যুটির নাম হলো মেসোফিল। তাহলে আমরা তো আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি একটা পাতার কোন জায়গায় ক্লোরোফিল পাবো, যদি অপশনে মেসোফিল থাকে ভালো কথা, মেসোফিল। যদি অপশনে মেসোফিল না থাকে, গ্রাউন্ড টিস্যু থাকে, তাহলে গ্রাউন্ড টিস্যু। আর ক্লোরোপ্লাস্টের কাজ কি রে ভাই? সে বসে থাকবে নাকি সালোক সংশ্লেষণ করবে? তার সালোক সংশ্লেষণ করা মানেই তো তার রান্না বান্না হচ্ছে। ওকে, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, তার পাতার মধ্যে কি হয়? মেসোফিল আছে। আর মেসোফিলের মধ্যে কি থাকে দেখো, এই দেখো লিখে দিছি, মেসোফিল স্তরে ক্লোরোফিল যুক্ত এবং বায়ুগহ্বর। বায়ুগহ্বরের কাজ কি? এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গুলোকে ধারণ করা। আচ্ছা, আর এখানে দুই রকমের প্যারেনকাইমা আছে, স্পঞ্জি এবং প্যালিসেড প্যারেনকাইমা। কয় রকমের প্যারেনকাইমা কোষ? তাইলে এইদের পাতার মধ্যে দুই রকমের প্যারেনকাইমা পাওয়া যায়, স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। ঠিক আছে, যে সকল পাতা সমাঙ্গ সমাঙ্গ পৃষ্ঠ, অর্থাৎ দুই পৃষ্ঠ সমান, ওই সকল পাতার মধ্যে শুধুমাত্র এক রকমের প্যারেনকাইমা পাওয়া যায়। মাথার ভিতরে ঢোকাও। যে সকল পাতার সমাঙ্গ পৃষ্ঠীয়, আমার সামনের দিকে আর পিছনের পৃষ্ঠ কি সমান বলো? আমি সামনে এসে আমার এই দিয়ে একটা প্যাট বাইরে আছে, আর পিছনে কেমন হয়ে আছে? তাহলে আমি কিন্তু বিষম পৃষ্ঠীয়। আমি কি পৃষ্ঠীয়? তাহলে যে সকল পাতা সমাঙ্গ না, তাদের দুই রকমের প্যারেনকাইমা। কয় রকমের? কি কি? স্পঞ্জি এবং হলো প্যালিসেড। আর যারা সমাঙ্গ পৃষ্ঠীয়, দুই দিকে, আমার এদিকেও প্লেন, পিছন সাইডেও প্লেন, তাহলে আমার মধ্যে থাকবে হয় স্পঞ্জি, না হয় প্যালিসেড, যে কোনো একটা। তাহলে বিষম পৃষ্ঠ পাতায়, বিষম পৃষ্ঠ পাতা, এখানে কি আমি টেরেসের কথা উল্লেখ করছি? আমি কার কথা উল্লেখ করছি? যেই কোনো পাতার কথা উল্লেখ করছি। কথা ক্লিয়ার? যেই কোনো পাতাতেই যদি সেটা বিষম পৃষ্ঠ বলে তাহলে দুই রকম, আর যদি সমাঙ্গ পৃষ্ঠ বলে, এবার সেটা নগ্নবীজি হোক, আবৃতিবীজি হোক, টেরিস হোক, যেটাই হোক, যেই কোনো পাতার আবরণের নাম কি? এপিডার্মিস। এটা কি নগ্নবীজি হোক, আবৃতিবীজি হোক, টেরিস হোক, যেই কোনো পাতার বাইরের দিকে থাকবে কি? কিউটিকল থাকতে পারে। কি থাকতে পারে? ওকে, এরপর এটা বলছে
স্টিলি জাইলেম কেন্দ্রিক, হ্যাঁ আমরা বলছি এদের স্টিলি পরিবহন টিস্যুর মধ্যে জাইলেমটা কোথায় থাকে, কেন্দ্রে থাকে বলা হয়েছে। তারপরে বলছে মধ্যশিরা অঞ্চল সংযুক্ত ভাস্কুলার বান্ডল বিদ্যমান যা পরিচক্র এবং অন্ততকে যুক্ত থাকে। এই লাইনটা এখানে বোঝানোর কোনো মানে বোঝানোর কোনো সক্ষমতা আমার নাই, কারণ তোমরা এই লাইন বুঝতে হলে আরো অনেকগুলো জিনিস বুঝে আসতে হবে, যে জিনিসটা আমরা টিস্যু অধ্যায় পড়াবো। আবার টিস্যু অধ্যায় পড়ার পর তুমি যখন এই লাইন পড়বা তুমি নিজে বুঝতে পারবা। ওকে, এই জন্য লাইনটা স্কিপ দিচ্ছি আমি। আমরা শুরু করলাম আজকে ট্যারিসের জনন। কি পড়াবো? ট্যারিসের জনন, ট্যারিস কেমনে জনন করে। তো তোমাদের কি মাথায় আছে ট্যারিস কিন্তু স্পোরোফাইটিক, দ্যাট মিনস ট্যারিস হলো ডিপ্লয়েড। আমরা গত ক্লাসের আগের ক্লাসে বায়োপ্রাইটা পড়াইছিলাম, সেটা ছিল হ্যাপ্লয়েড। তাহলে এই স্পোরোফাইটিকটা কিভাবে তার জনুক্রমটা করে আমরা এখন খেয়াল করো, একদম সহজ, ব্রেন রিফ্রেশ করে, একদম সহজ। প্রথমে হলো এখানে বলছে জীবনচক্রে দুই ধরনের উদ্ভিদ জন্মায়, এদের জীবনচক্রে দুই ধরনের উদ্ভিদ জন্মায়। প্রথমে জন্মায় হলো একটা হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক একটা জিনিস জন্মায়। প্রথমে জন্মাবে কি হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক, ওই গ্যামেটোফাইটিকটা, ঠিক আছে। আরেকটা হলো কি তার ওইখান থেকে পরবর্তীটা হয় হলো স্পোরোফাইটিক, পরে হয় কি। তাহলে এদের জীবন চক্রে কয়টা দশা অতিক্রম করতে হয় তাদেরকে? দুইটা দশা, ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশা, এই যে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা অতিক্রম করে, আমরা এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডটাকে একসাথে বলি তার জনুক্রম। কি বলি? এর সামনেই তোমাদেরকে দেখাবো। আপাতত আমরা একটু খেয়াল করি, প্রথমে আসি তার অঙ্গজ জনন নিয়ে। আমরা তো জানছি তার জীবন চক্র কয়টা দশা আসে, দুইটা দশা আসে, হ্যাপ্লয়েড দশা আসে, ডিপ্লয়েড দশা আসে। আচ্ছা ঠিক আছে, মাথায় একটু কথা রাখো, আমরা ওইখানে একটু পরে যাই, তার আগে আমরা একটু অঙ্গজ জনন পড়াই আসি। বলছে যে এই যে ট্যারিসের কোথাও কোনো অংশ কেটে যায় বা কোনো অংশ পচে যায়, কোনো একটা অংশ মাটিতে আমরা যদি বিচ্ছিন্ন একটা অংশ মাটিতে দেই, সেখান থেকে নতুন একটা মূল পাতা তৈরি করার মাধ্যমে নতুন একটা ট্যারিস হয়ে গেছে। আমি তোমাদেরকে বলছিলাম একটা গাছের, ওই যেটা ফুল গাছ তুমি ঢাল কেটে নিয়ে আসলা আর না বাড়িতে লাগাই দিলা, আবার এটাতে চারা গ্যাস চলে আসলো, ঠিক আছে, মূল চলে আসলো। তাহলে এটা কি অঙ্গজ জনন না? এখানে কি কোনো পাখি দরকার হয়েছে, কোনো পরাগায়ন দরকার হয়েছে, কিচ্ছু দরকার হয়েছে? জাস্ট একটা ডাল কেটে নিয়ে আসলা, পাথরকুচি গাছের পাতা রোপণ করে দিলা। তাইলে বলা হয়েছে এই কথাটাই, অনেক সময় পরিণত রাইজম মানে যে মূলটা মরে যায়, অপরিণত শাখাগুলা, যে শাখাগুলা অপরিণত, এগুলা মাটিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে, বরং ওই বিচ্ছিন্ন জিনিসগুলা থেকে আবার নতুন করে কি হয়ে গেছে। মনে করো আমি মনে করো সাপোজ ট্যারিস, আমি কোনো কারণে আমাকে কেউ মাইরে ফেলছে, আমার হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, মাথা কেটে ফেলছে, এগুলো সব বিচ্ছিন্নভাবে মাথার মধ্যে রেখে চলে গেছে। 2 দিন পর এসে দেখছে আমার প্রত্যেকটা অঙ্গ থেকে এক একটা করে আমি হয়ে গেলাম। তাহলে এটা কি জনন হয়ে গেল? অঙ্গজ জনন। আমার হাত থেকে আমি একটা হয়ে গেলাম, পা থেকে আমি একটা হয়ে গেলাম। হ্যাঁ, পা বলতে রাইজম বোঝাচ্ছে আর কি, এই মূলটা বোঝাচ্ছে। রাইজম বলতে এই যে রাইজম, তারপরে মূল, এই যে কোনো একটা অংশ থেকে নতুন করে আবার তৈরি হবে। ওকে, আমরা আসি অযৌন জননে আসি। অযৌন জনন, ঠিক আছে, অযৌন জননটাতে আমরা একটু আসি। আসো এটা এখানে বুঝাই। কথা নাই, একটু খেয়াল করো। ওকে, আসো আমরা একটু তার অযৌন জননটা পড়াবো। কি পড়াবো? অযৌন জননটা আমরা একটু পড়াই আসি, আসো। তো অযৌন জনন কি দিয়ে হয় মনে আছে কিনা? স্পোর দিয়া হয়। কি দিয়া হয়? স্পোর দিয়া হয়, মানে তার শরীরের মধ্যে একটা স্পোর তৈরি হলো, এই স্পোর বা রেণু তৈরি হলো, রেণুটা এসে পড়লো, সেখান থেকে একটা কি তৈরি হয়ে গেল? উদ্ভিদ তৈরি হয়ে গেল। এখানে কি কোনো ধরনের পরাগায়ন হয়েছে, কোনো ধরনের শুক্রাণু ডিম্বাণু যুক্ত হয়েছে, জাইগোট তৈরি হয়েছে, গ্যামিট আছে, কিচ্ছু আছে না। তাহলে তোমাদেরকে এই পর্যন্ত কয়েক হাজারবার বলা হয়ে গেছে, সকল অধ্যায় এই কথা কমন, স্পোর তৈরি করার মাধ্যমে যে জনন হয় তারা বলে অযৌন জনন, আর জাইগোট তৈরি করার মাধ্যমে সেটা হয় যৌন জনন। তাহলে প্রথমে বলছে, একদম আমরা টু দ্য পয়েন্টে পড়াই, তোমরা একটু খেয়াল করো। অযৌন জনন, এখান থেকে এমসিকিউ একটা আসবেই, এবং তুমি ভুল করার মতোই, ওই যে ওই দিনের মতো একটা ছোট একটা অংশ, খুবই ইম্পর্টেন্ট, এবং তুমি তাকাই থাকো দেখবে প্রত্যেকটা এমসিকিউ পারবা।
বলছে ট্যারিস উদ্ভিদে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন। হ্যাঁ আমরা জানি ট্যারিস বলে কোনো কথা নাই, যেই স্পোর তৈরি করবে সেটাই কি অযৌন জনন। ট্যারিস উদ্ভিদে পরিণত হলে এর পত্রক বা পত্রকে নিম্নতলের, তাহলে যখন ট্যারিসের পাতাটা পরিণত হয়ে গেছে, তার পাতার নিচে দিয়ে এলো তার পাতা, তার পাতার নিম্ন ত্বকে একটা স্পোর তৈরি হলো। স্পোরটা যেখানে থাকে তার নাম হলো স্পোরেঞ্জিয়াম। তার নাম কি? বা রেণুথলি। এই জিনিসটার নাম হলো একটা স্পোরেঞ্জিয়াম। এটার নাম কি? এটার ভিতরে থাকে হলো স্পোর। এটার ভিতরে থাকে কি? তাহলে আমরা কি বুঝতে পারলাম? বলবো ট্যারিস উদ্ভিদের পরিণত পাতার নিম্ন ত্বকে একটা থলির মতন তৈরি হবে। থলিটার নাম কি? স্পোরেঞ্জিয়াম। কেন স্পোরেঞ্জিয়াম? স্পোর থাকে বলে, কত হাজারবার বলা হয়েছে। তাহলে স্পোরেঞ্জিয়া একত্রে এক বছরে বলবে স্পোরেঞ্জিয়াম উৎপন্ন হয়। আর স্পোরেঞ্জিয়ামের ভিতরে কি থাকে রে? স্পোর থাকে। আর স্পোরগুলোই হলো অযৌন জননের প্রথম কোষ। ওকে, আচ্ছা। স্পোরেঞ্জিয়ামগুলো গুচ্ছ আকারে অবস্থান করে, এখানে সব গুচ্ছ 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 করে অবস্থান করে। আচ্ছা, স্পোরেঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলা হয়, আমরা ওই দিনও বলা হয়েছিল। তাহলে স্পোরেঞ্জিয়াম একটা এতগুলো স্পোরেঞ্জিয়াম আছে, এই পুরাটাকে একসাথে বলা হবে সোরাস। কি বলা হবে? মনে আছে না তোমাদের? আমরা ওই দিন বাহ্যিক গঠন পড়ানোর সময় কিন্তু বলছিলাম। তাহলে আমরা প্রথমে চলে আসি, স্পোরগুলো তৈরি করে কিভাবে? বলবো পাতার নিম্ন ত্বকে একটা কি তৈরি হবে? থলি। নাম কি তার? স্পোরেঞ্জিয়াম। স্পোরেঞ্জিয়ামে থাকবে কি? স্পোর। স্পোরেঞ্জিয়াম কি একটা থাকে? না, বলতে গুচ্ছ আকারে থাকে। ওই গুচ্ছটাকে কি বলা হয়? না, গুচ্ছটাকে বলা হবে সোরাস। সোরাস বলা হবে। আচ্ছা, প্রতিটা সোরাস দেখতে কি বর্ণের এবং আকৃতি কেমন? আবারও বলতেছি 100% এই প্যারাটা 100%। তাহলে সোরাস দেখতে কি বর্ণের? এই তুমি খোঁজাখুঁজি বন্ধ করো, এই ছেলের এদিকে না মনোযোগ দাও। এবং কিডনি শেপ, বৃক্কাকার। সোরাসের আকৃতি কেমন? আচ্ছা, এরপরে তোমাকে বলা হবে যেখান থেকে তৈরি হলো, যে টিস্যু থেকে তৈরি হলো তার নাম অমরা বা প্লাসেন্টা। যে টিস্যুকে, সেই টিস্যুকে কি বলা হবে? আচ্ছা, আর আমরা বলছিলাম এই পত্রটা একটু বাঁকা হয়ে এই স্পোরেঞ্জিয়াম থলিটাকে একটু ঢেকে রাখে, এটাকে বলা হবে ফলস ইন্ডোসিয়াম। কি বলা হয়? ফলস ইন্ডোসিয়াম। বুঝছো কিনা? এই পাতাটা একটু নিচের দিকে এসে কি হয়ে গেল? এটা পাতা না, পত্র। এটা কি একটা পাতা হবে? এটা হলো পত্রখণ্ডক। এটাকে আমরা পিনা বলতে পারি। সম্পূর্ণ পাতা না, এটা যে কোনো একটা পাতার অংশে পত্র খণ্ডক। তাহলে আমরা বলবো কি, যে স্পোরেঞ্জিয়াম গুলাকে ঢেকে রাখে কে? ফলস ইন্ডোসিয়াম। স্পোরেঞ্জিয়াম গুলো তৈরি হয় কোত্থেকে? একটু আবার বলো তো। প্লাসেন্টা থেকে। কোত্থেকে তৈরি হয়? বা অমরা থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, যে ডাকনা তাকে ফলস ইন্ডোসিয়াম। এবার আসে সোরাস উৎপন্নকারী পাতাকে বলা হবে স্পোরোফিল। এই নৈবিত্তিক বিশ্বাস তোমরা করবা না মনে হয়। সারা জীবন আমি ভুল করছি, একবার সারা জীবন আমার কাছে প্যাঁচ লাগতো। এই প্লাসেন্টার স্পোরোফিল আমার কাছে সারাটা জীবন প্যাঁচ লাগছে, আমি সবসময় ভুল করছি। তাহলে কথা খেয়াল রাখো, কথাটা খেয়াল করো। বলছে সোরাস উৎপন্নকারী, এই যে সব জিনিসটাকে একসাথে সোরাস বলা হয়েছে, এই পুরাটাকে একসাথে বলা হবে কি? যেখান থেকে তৈরি হলো সেই জিনিসটাকে বলা হবে কি? স্পোরোফিল। এই পাতাটাকে, জিনিসটাকে না। যদি বলা হয় স্পোরেঞ্জিয়াম বা সোরাস কোন টিস্যু থেকে তৈরি হলো? অমরা বা প্লাসেন্টা। আর যে পাতাটা, সেই পাতাটাকে বলা হবে কি? তাহলে ফুল সব পাতার মধ্যে কি স্পোর তৈরি হবে? যেই পাতার মধ্যে স্পোরেঞ্জিয়াম থাকবে, যেই পাতার মধ্যে স্পোরেঞ্জিয়াম থাকবে সেই পাতাকে বলা হবে কি? আর ওই পাতার যে অংশ থেকে তৈরি হবে তার নাম কি? অমরা বা প্লাসেন্টা। তাইলে একটু গেল। এবার আসি পরিণত একটা স্পোরেঞ্জিয়ামে কি কি অংশ থাকে সেখানে চলে আসি। ওকে, এখন আমরা এই জিনিসটাকে একটু এখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা আসো, আমরা একটা স্পোরেঞ্জিয়ামকে এখানে নিয়ে আসলাম। এনে একটু জুম করে দেখি তো কি আছে এটার মধ্যে। বলছে একটা বৃন্ত থাকবে। কি থাকবে? বৃন্ত। বৃন্ত কি? যে এই যে বোটার মতন, এটা এটা এই বৃন্ত দিয়া স্পোরেঞ্জিয়ামটা কার সাথে? পাতার সাথে লাগানো থাকে, বৃন্ত। ঠিক আছে, আচ্ছা। তারপরে বলছে এবং এটি উপবৃত্তাকার। এটা কি কি ধরনের শেপটা হবে? উপবৃত্তাকার। আচ্ছা, তারপর তার মধ্যে কি কি অংশ থাকবে আমরা একটু দেখি। ক্যাপসিউল অংশ নিয়ে গঠিত। এই যে উপরের টুপির মতন বা থলির মতন যে অংশটা, এটাকে একসাথে বলা হবে ক্যাপসিউল। কি বলা হবে? ক্যাপসিউল বলা হবে। আর এই প্রতিটা ক্যাপসুলের তিনটা অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? একটা হলো অ্যানুলাস, স্টোমিয়াম, বৃন্ত। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এই জিনিসটা একটু খেয়াল করি। ওকে,
তাইলে আমরা আবারও বলি, একটা স্পোরেঞ্জিয়াম দেখতে কেমন? বৃত্তাকার, কিডনি শেপ হয় মূলত। একটা স্পোরেঞ্জিয়াম পুরোপুরি কিডনি শেপ হয়। এর মধ্যে কালারটা হয় কি বাদামি। স্পোরেঞ্জিয়ামের মধ্যে প্রথমে নিচের দিকে থাকবে একটা বৃন্ত, কি থাকবে? বৃন্ত। এরপর উপরের দিকে যে অংশটা থাকে তার নাম হলো ক্যাপসুল। ওভারঅল কয়টা অংশ থাকে ক্যাপসুলের দিকে? মোটামুটি 3টা। আমরা মনে আছে কিনা এগারিকাস যখন পড়াইলাম, ওই যে ব্যাঙের ছাতা, উপরের দিকে ছাতার মতন অ্যানুলাস থাকে, তো ঠিক এখানেও তো উপরের দিকে ছাতার মতন এই অংশটা, এটার নাম কি? তাহলে অ্যানুলাস মানে হলো ছাতা, বৃত্তাকার ছাতা। মনে আছে না? এগারিকাসে আমরা পড়াইছিলাম অ্যানুলাস থাকে। হ্যাঁ, ওই রুই মাছের মধ্যে পড়াইছি, কি সুন্দর কথাবার্তা। ওই যে আমরা আইসির মধ্যে পড়াইলাম না, অ্যানুলি দেখা যায়, বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয়, সার্কুলি দেখা যায়, অ্যানুলি দেখা যায়। দেখছো, তার মনে আছে, সে রেগুলার পড়তেছে। তাহলে অ্যানুলাসের পরে এই যে পাশে যে কোষগুলো থাকে, এই কোষগুলোকে বলা হবে স্ট্রোমিয়াম। কোষগুলোকে কি বলা হবে? আর এই মাঝখানে দেখো, এই যে দেখা যাচ্ছে, এগুলোর নাম কি? এগুলোই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত স্পোর। তাহলে স্পোরটা থাকতেছে স্পোরেঞ্জিয়ামের ভিতরে, কিন্তু তাকে বাইরে আবৃত করে রাখছে কে? উপরের দিকে থাকে অ্যানুলাস, আর বাইরের চারপাশে থাকতেছে কে? স্ট্রোমিয়াম। তাহলে অ্যানুলাস ক্যাপসুলের বাইরে কাইটিনযুক্ত পুরো একস্তর বিশিষ্ট একটা আবরণ। তাহলে তোমাকে যদি বলা হয় যে অ্যানুলাস এই জিনিসটা কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? এটা হলো পানিগ্রাহী। পানিগ্রাহী এই শব্দের মানে কি? মানে আকর্ষী। কি আকর্ষী? ভালো কথা। তারপরে আসো স্ট্রোমিয়াম। এই স্ট্রোমিয়ামটা হলো দেওয়াল তৈরি করে। যখন স্পোরটা বের হয়ে আসবে তখন এই দেওয়ালটা ফেটে যায়, স্ট্রোমিয়ামটা কি হয়ে যায়? স্ট্রোমিয়ামটা দেখো দিক দিয়ে বের হয়েছে, তাহলে তাহলে স্পোরগুলো বের হয়ে আসে কোন পথে? স্ট্রোমিয়ামটা ফেটে। ওকে, এরপর আসো বৃন্ত। বৃন্ত মানে কি? খাটো একটা বৃন্ত থাকে, এই জিনিসটা দিয়ে আসলে যুক্ত থাকে, ঠিক আছে, পাতার সাথে যুক্ত থাকে। ওকে, তাহলে আমরা মোটামুটি কথাগুলো কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? আমি এটা আরেকবার রিক্যাপ করি, আসো। আয় হায়, দেরি হয়ে গেল যদিও। আচ্ছা, রিক্যাপ করার আর দরকার নাই, শেষ করতে পারবো না। এবার আসি স্পোর উৎপাদন এবং বিস্তার, ঠিক আছে। এরপরে আসি আমরা, তাহলে এবার বলা হয়েছে কি দেখো, ক্যাপসিউলের ভিতরে টিস্যুকে বলা হবে স্পোরোজেনাস টিস্যু। এর টিস্যুতে স্পোর তৈরি হয়। আচ্ছা, আমরা কথা নাই। এই দেখো স্পোর উৎপাদন এবং বিস্তার। তাইলে আমাদের তাহলে তোমরা যদি একটু চিন্তা করে দেখো, আচ্ছা, তো মনে করে এই যে হলুদ গুলো হলো আমাদের স্পোর, এগুলা কি? তো প্রথমে বলা হলো এই যে স্পোরগুলো তৈরি হলো, এগুলো কোত্থেকে তৈরি হলো? স্পোরোজেনাস টিস্যু। কোন টিস্যু? যে টিস্যু থেকে স্পোর তৈরি হবে তার নাম কি? জেনাস শব্দের অর্থ কি? জেনেসিস থেকে আসলো। আমরা মনে আছে না, গ্লাইকোজেনেসিস, গ্লুকোজেনেসিস, লাইপোজেনেসিস। তো ঠিক একই রকম স্পোরোজেনেসিস, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, কত শব্দ শুনছি না? তাহলে স্পোর তৈরি হওয়ার যে টিস্যু, যে কোষ, তার নাম কি? এই টিস্যুতে স্পোর মাতৃকোষ। তাহলে প্রথমে মাতৃকোষ তৈরি হলো। এই প্রত্যেকটা মাতৃকোষ হলো 2n। এই প্রত্যেকটা মাতৃকোষ কি? এবং প্রতিটি ঠিক আছে, স্পোরগুলো থাকবে কেমন? 2n। এবং বছর প্রতিটি স্পোরেঞ্জিয়ামের 16টা মাতৃকোষ। এরকম কয়টা থাকতে পারে? 16টার পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, এই 16টা মিওসিস কোষ বিভাজন করবে। কি করবে? মিওসিস কোষ বিভাজন করবে। তাহলে 16 × 4 কত হয় রে? কথাটা বোঝার ট্রাই করো। স্পোরেঞ্জিয়ামের ভিতরে যে স্পোর মাতৃকোষ থাকে, সেই স্পোর মাতৃকোষগুলো কেমন থাকে? 2n। আমাদের ক্ষেত্রে যেমন প্রথমে থাকে কি? 2n থাকে, সেইখান থেকে n হয়। তোমাদের কি একটু মনে আছে? একটু মনে নাই? শুক্রাণু কি n না? কিন্তু শুক্রাণু কি এমনি এমনি হয়? শুক্রাণু কোত্থেকে আসে? একটা সেকেন্ড দেখতেই হবে, নাইলে হবে না। তোমাদের মাথার ভিতরে ঢুকাইতে হবে রে। এই দেখো, তোমাদের অলরেডি বের হয়ে আছে।
আপনারা একটু দেখেন তো, আই হাই কি রে, জনন মাতৃকোষ, কি কোষ, কি লেখা এখানে? কত কাহিনী করার পর তাই শুক্রাণু হইল হেন। আপনারা শুধু জানেন শুক্রাণু হেন, কিন্তু শুক্রাণুটা আসার আগে অনেক কাহিনী করা লাগছে। এটা হলো মানব জীবনের ধারাবাহিকতা, তোমাদের অলরেডি অনেকবার পড়া হওয়ার কথা। কি বলো? ছেলেদের ব্যাপারে এটা অধ্যায় নাকি বুঝলাম না। সবাই নাকি তোমরা আগে ইন্টারভিউটাই অধ্যায় পড়ে ফেলো। আচ্ছা আসো, আচ্ছা খেয়াল করো খেয়াল করো। তাইলে আমাদের যে স্পোর স্পোর মাতৃকোষটা ছিল এই ক্ষেত্রে সেটা ছিল কি ডিপ্লয়েড। সেটা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা থেকে 4টা কোষ হয় না? তাহলে ছিল এখানে কয়টা কোষ? 16টা। তো 16টা থেকে মোট কোষ হলো কয়টা? আচ্ছা। পরিণত স্পোরগুলো গাঢ় বাদামি বর্ণের এবং একই বৈশিষ্ট্যের, এগুলা দ্বিস্তরী এবং জার্মোপরযুক্ত। তাহলে এই স্পোরগুলোর মধ্যে একটা ছিদ্র আছে, ছিদ্রের নাম কি? জার্মোপোর। জার্মোপোর মানে যেটা দিয়ে শুক্রাণুগুলো কি হবে, বা জার্মগুলো বের হয়ে আসতে পারবে। বলছে স্পোর সৃষ্টি হয় স্পোরেঞ্জিয়ামে পানি ধারণ ক্ষমতা কমে যায়, ফলে স্পোরেঞ্জিয়াম শুষ্ক হয়ে যায়। এই দেখো, বলছে এটার উপরে না পানি গ্রাহী অংশ ছিল, অ্যানুলাস না পানি গ্রাহী ছিল। বলছে যখন এটার ভিতরে স্পোরগুলো তৈরি হবে, এটার ভিতরে পানি ঢোকার পরিমাণ কমে যাবে, একসময় এটা শুষ্ক হয়ে যাবে। কি হয়ে যাবে? এবং অ্যানুলাসটা ছোট হয়ে যাবে। এবং একটা ঘটনা হয় কি, এই জিনিসটা যখন শুকনো হয়ে ভিতর থেকে চাপ দিবে, তখন কি হবে, এই স্টোমিয়ামটা কি হবে, ফেটে যাবে এবং এই ভিতর থেকে স্পোরগুলো বের হয়ে আসবে। কথাটা বুঝো? তাইলে স্পোরেঞ্জামের ভিতর থাকে স্পোর। স্পোরগুলো কখন বের হয়ে আসে? যখন স্পোরগুলো এটার মধ্যে থাকবে তখন অ্যানুলাস তো পানি নিত, এখন তুই পানি নেওয়ার জায়গা নাই, তখন এটা শুকনো হয়ে যাবে। শুকনো হলে উপর থেকে এটা কি হবে, চাপ দিবে, চাপ দিলে এই প্রাচীরটা ফেটে যাবে এবং স্পোরগুলো এখান থেকে সব বের হয়ে আসবে। ঠিক আছে? এবং আদ্র অ্যানুলাস পুনরায়, এবং এই যে এটা বের হয়ে গেছে না, বের হওয়ার পরে অ্যানুলাস আবার কি হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, তখন আবার পানি ঢুকবে এই জিনিসটার ভিতরে, আবার আবার এটা আগের মতন হয়ে যাবে। আগের মতো আবার কি হয়ে যাবে, স্পোর বের হয়ে যাওয়ার পরে এটা আবার আগের মতন হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসলে অ্যানুলাস এদিক ওদিক চলাচল করে। আচ্ছা, স্পোরগুলো তখন কোন জায়গায় গেল, বাইরের দিকে গেল। তাইলে স্পোর কোথায় গেল, বাইরে কিভাবে গেল, সেটা কি তোমরা বুঝতে পারছো? কি বুঝো নাই? গেল কই? স্পোরগুলো কিভাবে বাইরে গেছে সেটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমেই আমরা কি যৌন যৌন জনন অযৌন জনন পড়াচ্ছি, অযৌন জনন পড়াচ্ছি, অযৌন জনন পড়াচ্ছি। তাহলে প্রথমে আমাদের কি ছিল, পাতার নিম্ন ত্বকে একটা কি তৈরি হলো, স্পোরেঞ্জিয়াম তৈরি হলো। সেই স্পোরেঞ্জিয়ামের মধ্যে থাকে কি, স্পোর। স্পোরেঞ্জিয়াম একটা থাকে না, অনেকগুলো স্পোরেঞ্জিয়াম থাকে। এটাকে বলা হবে সরাস। সরাস উৎপন্নকারী টিস্যুকে বলা হবে স্পোরো, সরি প্লাসেন্টা। আর যেই পাতার মধ্যে থাকে তার নাম হচ্ছে স্পোরোফিল। এরপরে আমরা বলছিলাম কি, স্পোরেঞ্জিয়ামগুলোর মধ্যে 3টা অংশ থাকে। প্রথমে থাকে উপরের দিকে ক্যাপসিউল, নিচের দিকে থাকে বৃন্ত। ক্যাপসুলের মধ্যে উপরে থাকে অ্যানুলাস, পাশে থাকে কি, স্টোমিয়াম। অ্যানুলাসটা কি থাকে, পানি আকর্ষী থাকে। স্টোমিয়ামের ভিতরে কি থাকে আমাদের, স্টোমিয়ামটা হলো মূলত দেওয়াল হিসেবে কাজ করে। ওকে, এগুলো মোটামুটি পড়ছি। এরপর আমরা বলছি স্পটটা তৈরি হয় কিভাবে, বলছি স্পটটা তৈরি হয় স্পোরোজেনাস টিস্যু থেকে। কয়টা স্পটটা হলো ডিপ্লয়েড, কয়টা থাকে, 16টা থাকে। পরবর্তীতে কোন কোষ বিভাজন হয়, মিওসিস হয় কয়টা? আচ্ছা, তোমরা একটু বুঝতে পারছো। এখন আমাদের খেলা শুরু হবে কোত্থেকে? এখন না, এখন বর্ণনা করতে হবে। আমরা এখন কোথা থেকে শুরু করব? স্পোর না বের হইলো, বের হওয়ার পর গেল কই, এবার খেলা আমাদের বের হওয়ার পর থেকে। তার মানে এখন আসি, এই যে স্পোরটা বের হয়ে আসলো থলি থেকে, তার মানে এটা মাটিতে এসে পড়লো। তাহলে স্পোরটা কি ছিল আমার বলো তো, এন না টু এন? এই ক্রিয়েট 2n থেকে তো এন হয়ে গেছে না এখন? স্পোরটা এখন কি, স্পোরটা এখন কি মাটিতে এসে যখন পড়ছে তখন কি সে 2n এ আছে না এন এ আছে? তাহলে মাটিতে আসা পড়ার পরে এইরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে স্পট থেকে। কি হয়ে গেছে? এরকম একটা গঠন, এটার নাম হলো প্রোথেলাস। এটার নাম কি? আমাকে বলো তো, প্রোথেলাস কি 2n না n? এই প্রোথেলাস কি n না 2n? প্রোথেলাস কি 2n না n? কেমনে বুঝছো? স্পোর পড়ছে তো স্পোর হলো n। তাইলে আমরা এখন যে দশাটা পড়বো এই দশার নাম হলো গেমেটোফাইট দশা। কি দশা? কোন দশা? আমরা বলছিলাম যে এই টেরেস উদ্ভিদের জীবনে 2টা দশা দেখা যায়, গ্যামেটোফাইটিক, স্পোরোফাইটিক। এই এখন আমরা জন্ম থেকে শুরু করতেছি। এখন কোন দশা পড়াবো? গ্যামেটোফাইটিক দশা পড়াবো। ওকে, তাহলে আসো আমরা একটু শুরু করি। ওকে,
এই কথা নাই, একটু খেয়াল করো। ঠিক আছে, আসো। তাহলে আমরা এখন আসি টেরেসের স্পোরোফাইট থেকে সৃষ্টি স্পোরগুলা রেণুদর বা গ্যামেটোফাইটিক প্রথম কোষ। তাহলে এই যে স্পোরগুলা তৈরি হলো, এরাই হলো গ্যামেটোফাইটিক দশার প্রথম কোষ। এই যে মাটিতে এসে স্পোরগুলা পড়লো, এরাই হলো হ্যাপ্লয়েডের প্রথম কোষ। এরপরে বলছে তারা যখন অনুকূল পরিবেশ পাবে এবং কোনো মাটির সাথে যুক্ত হবে, তখন তারা ক্রমাগত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি করবে, একটা সবুজ একটা অঙ্গ তৈরি করলো। কি অঙ্গ তৈরি করলো? একটা সবুজ অঙ্গ তৈরি করে, দেখতে কিসের মতন? হার্টের মতন। কিসের মতন? স্পোরটা যখন মাটির সাথে আসলো, উপযুক্ত পরিবেশ পেল, স্পোর থেকে তৈরি হলো কি একটা হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গ। এটার নাম হলো কি? প্রোথেলাস। তাহলে ক মার্কের জন্য এই কোশ্চেন আসবে, প্রোথেলাস কাকে বলে? বলবো, তাহলে আমরা বলবো যে স্পোর থেকে তৈরি গ্যামেটোফাইটিক বা হ্যাপ্লয়েড হৃৎপিণ্ড আকৃতির সবুজ যে অঙ্গ তৈরি হলো তার নাম কি? এবার আমরা প্রোথেলাসের দিকে তাকাই এবং একটু অনেকগুলো জিনিস দেখতে পাই। তাহলে প্রোথেলাসের মধ্যে কি কি জিনিস দেখা যায়? তিনটা জিনিস দেখা যাচ্ছে প্রথমে। কয়টা জিনিস দেখা যাচ্ছে? তাহলে তুমি দেখো, প্রথমেই আমরা দেখতেছি নিচে এক কোষী অনেকগুলো রাইজয়েড দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? তার রাইজয়েড দেওয়া সে কি করবে? মূলের মাটির সাথে লেগে থাকবে। 2 নাম্বার কাজ কি? এই রাইজয়েড দেওয়া সে মাটি থেকে লবণ এবং পানি নিবে। 3 নাম্বার, এটার মধ্যে কি আছে? 2 নাম্বার পয়েন্ট, এই যে উপর দিকে একটা খাঁজ দেখা যাচ্ছে, এটাকে বলবো অগ্রস্ত খাঁজ। কি খাঁজ? অগ্রস্ত খাঁজের নিচের দিকে দেখো আর্কিগোনিয়াম পাওয়া যায়। কি পাওয়া যায়? তোমাদের কি মনে আছে কিনা প্লাস আকৃতির আর্কিগোনিয়াম থাকে? মনে আছে কিনা প্লাস আকৃতির আর্কিগোনিয়াম থাকে? এই সে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামকে কি বলা হয় মনে আছে তোমাদের? স্ত্রী জননাঙ্গ। এটার নাম কি? তাহলে আর্কিগোনিয়ামের ভিতরে কি থাকবে? স্ত্রী থাকবে, স্ত্রী জনন কোষ থাকবে। দ্যাট মিন কি থাকবে? ডিম্বাণু থাকবে। কি থাকবে? আর নিম্ন ত্বকের এখানে থাকবে গোল 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 অ্যানথেরিডিয়াম। কি? অ্যানথেরিডিয়ামটার ভিতরে কি থাকবে রে? হ্যাঁ হ্যাঁ, এই খুব সুন্দর কথা আছে, শুক্রাণু। দ্যাট মিনস আমরা আরো সুন্দর করে বলতে পারি পুংজনন কোষ। কি কোষ? তাহলে ঘটনা কি ঘটে গেছে কিনা, একই শরীরের ভিতরে শুক্রাণু উৎপন্নকারী কোষও আছে এবং ডিম্বাণু উৎপন্নকারী কোষও আছে একই প্রোথেলাসের ভিতরে। এই জন্য এটাকে বলা হয় সহবাসী, উভয়লিঙ্গ, একই দেহের ভিতরে দুইটা আছে। এরপরে তার পুরা শরীরটা হলো সবুজ, তার মানে পুরা শরীরে আছে ক্লোরোপ্লাস্ট। তার মানে সে নিজের খাবার তৈরি করার জন্য আরেকজনের উপর ডিপেন্ড করে, তার মানে সে স্বয়ং সম্পন্ন। তাহলে দেখো প্রোথেলাস সম্পর্কে কতগুলা কথা, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, এই জন্য সে স্বয়ং সম্পূর্ণ। 2 নাম্বার, তার নিজস্ব তার নিজের কি আছে? আর্কিগোনিয়াম আছে এবং অ্যানথেরিডিয়াম আছে। তার মানে সে উভয়লিঙ্গ, সহবাসী। তারপর দেখতে হার্টের মতো রিচ। আচ্ছা, এই যে দশাটা, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? তোমার হলো গ্যামেটোপ্যাটিক দশা। এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হচ্ছে? এখন এই যে শুক্রাণু আর ডিম্বাণু আছে না, দুইটার ভিতরে তৈরি হবে না? এরকম দুইটা জায়গা থেকে যদি শুক্রাণু আর ডিম্বাণু এসে যুক্ত হয়, তখন ঘটনা কি ঘটবে? কি ঘটবে রে? স্পোরোফাইটিক হয়ে যাবে না? এই দেখো দেখো, এই পুরাটার নাম কি এখন? গ্যামেটোফাইটিক। এখন এখানে মাটিতে একটা এরকম আছে, এই জায়গাতে মাটিতে আরেকটা এরকম আছে। এখানকার শুক্রাণু এখানকার থেকে ডিম্বাণু গেল এখানে, আর এখানে কখনো হয় না। এখানের সাথে আরেকটার যদি ডিম্বাণু, মনে করো এখানকার ডিম্বাণু আর এখানকার শুক্রাণু আসলো আরেকটা প্রোথেলাসের, তখন ঘটনা কি ঘটবে? কি ঘটবে? তখন হবে স্পোরোফাইটিক। তখন বলবো কিসের প্রোথেলাস? প্রোথেলাস বাদ দেই, আমরা একটু ডেভেলপ করি। তখন তারা মূল কাণ্ড পাতা তৈরি করা শুরু করে এবং তারা সুন্দর একটা টেরিস হয়ে যায়। তাহলে আমরা এটুক পর্যন্ত কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে আমরা সেই অযৌন জনন পড়াচ্ছিলাম, স্পোর তৈরি করা থেকে শুরু করে স্পোর পড়ালাম। এরপর স্পোরটা মাটিতে পড়লো, সেখান থেকে একটা প্রোথেলাস তৈরি হলো। প্রোথেলাসের কি কি অংশ সেটা বুঝলাম। ওকে, এখন আমরা যৌন জনন পড়াবো। আসো, আমরা এখন কি পড়াবো? যৌন জনন পড়াবো। আচ্ছা আসো। যৌন জনন আসো।
জনন। এর কথা নাই, 1টা মিনিট। বেশি সময় নিচ্ছে না, 2 মিনিটে শেষ করতেছি, 5 মিনিটে শেষ করব। আরে নাইলে শেষ হবে না, আজকে অর্ধেক শেষ করতে হবে, 5 মিনিট বেশি পড়াবো, খেয়াল করো। তাহলে আমরা এখন পড়াচ্ছি হলো কি, আমরা এখন পড়াবো হলো, দেখো আর্কিওগনিয়াম। তাহলে এই হলো, আমরা এখন জনজন পড়াবো। কি পড়াবো? তাহলে আমাদের কাজ হলো কি, শুক্রাণুর সাথে ডিম্বাণু জোড়া দিব। শুক্রাণু পাবো কোথায়? অ্যান্থ্রিডিয়ামের মধ্যে। আর ডিম্বাণু পাবো কোনটার ভিতরে? আর্কিওগনিয়ামের ভিতরে। আর্কিওগনিয়াম অ্যান্থ্রিডিয়াম থাকা কোথায়? প্রোটোপ্লাজমের মধ্যে। আচ্ছা, ভালো উত্তর দিল। তাহলে বলছে এবার আমরা স্ত্রী জননাঙ্গকে আর্কিওগনিয়াম বলে বলছি। আর্কিওগনিয়াম দেখতে প্লাক্স আকৃতির বলছি। আর্কিওগনিয়ামের প্রথমে থাকে একটা গ্রীবা, কি থাকে? ঘাড়। এরপর থাকে একটা তার পেট, এই পেটটাকে বলা হয় উদর। কি বলা হয়? উদর, পেট। এই উদরের নিচের দিকে থাকে একটা ডিম্বাণু, দেখা যাচ্ছে। আর এই যে কোষটা, এটাকে বলা হয় নালিকা কোষ। কি কোষ? নালিকা কোষ। বা তোমাদের কি মনে আছে পরাগ নালিকা, পোলেন টিউব, মনে আছে না? গর্ভাশয়, তারপর উপরে ছিল কি পরাগ নালিকা। আচ্ছা, তোমাদের এখন মনে থাকে, নাও থাকতে পারে। উদরের নিম্নাংশে একটা ডিম্বাণু থাকে, ডিম্বাণুর উপরে থাকে উদরীয় নালিকা কোষ, আর উপরের দিকে থাকে গ্রীবা নালিকা কোষ। ওকে, বলছে যখন এই আর্কিওগনিয়ামটা পরিণত হয়ে যায়, তখন এই জিনিসগুলো সব গলে যায়, এগুলো কি হয়ে যায়? আর এখানে ম্যালিক অ্যাসিড থাকে। কি থাকে? ম্যালিক অ্যাসিড এবং মিওসিলিস থাকে এই পথের মধ্যে। এই ম্যালিক অ্যাসিড আর মিওসিলিস শুক্রাণুকে আকৃষ্ট করে। ভাই ওইদিকে ঘুরেন, এদিকে ঢুকেন, ডিম্বাণু এখানেই আছে। তাই না? আমি যদি বলি আর্কিওগনিয়ামের মধ্যে কি কি আছে, বলবো যে উপরে একটা গ্রীবা, আর হলো কি উদর। উদরের নিচের দিকে থাকে কি? উদরের উপরেই থাকে কি? গ্রীবা নালীকোষ আর উদরীয় নালীকোষ। এই নালীকোষগুলো পরবর্তীতে কি হয়ে যায়? আর এখানে কোন অ্যাসিড থাকে? এদের কাজ কি? আকৃষ্ট করা। তাহলে ঘটনা এখানে পর্যন্ত শেষ, আমরা দেখলাম এদের নালীপথ তৈরি হলো। আচ্ছা, এবার অ্যান্থ্রিডিয়ামের ভিতরে কি থাকে? এটা পুংজননাঙ্গ। আচ্ছা, এর ভিতরে 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকে। কি থাকে? একটু পরে, হ্যাঁ। আচ্ছা, তুমি আসলে ভিতরে বসো, তাহলে ভিতরে বসে দেখো। তাহলে এই যে দেখেন, আপনারা একটু দেখেন তো, চিত্রটা দিকে তাকান। অ্যান্থ্রিডিয়াম, এটার ভিতরে কতগুলো গোল 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 দেখা যাচ্ছে? এগুলো হলো শুক্রাণু মাতৃকোষ। তাহলে তোমাকে যদি বলা হয় অ্যান্থ্রিডিয়ামের মধ্যে শুক্রাণু মাতৃকোষ পাওয়া যায় কয়টা? 20 থেকে 50টা। এবং মাতৃকোষগুলো যে আবরণ দ্বারা, সেই আবরণ নাম হলো বন্ধাবরণ। কি আবরণ? বন্ধাবরণ দ্বারা আবৃত। তারপরে বলছে আবরণ 3টি কোষ দ্বারা গঠিত। এখানে আবরণটা কয়টা কোষ দ্বারা গঠিত এটা আমার জানার দরকার নাই, ঠিক আছে। উপরের দিকে একটা ডাকনা কোষ আছে, এদিকে থাকে তার হলো আবৃত কোষ থাকে, বা এটা বলয় থাকে, রিং কোষ, এগুলো দরকার নাই। বলবা এই যে শুক্রাণুটা একটু বড় হয়ে তার মধ্যে তৈরি হবে কিছু প্লাজেলা। কি তৈরি হবে? তাহলে শুক্রাণু মাতৃকোষ থেকে কি তৈরি হবে? শুক্রাণু। শুক্রাণুর মধ্যে কি থাকবে? প্লাজেলা। কেন রে? বুদ্ধি করে বলো, প্লাজেলা কেন আছে? তাইলে তো এখান থেকে দৌড়ে আসে এখানে ঢুকতে পারবে। কথাকে বুঝতে পারছো? শুক্রাণু থাকে কোথায়? এই দেখো, তাহলে অ্যান্থ্রিডিয়াম পুংজননাঙ্গ থাকবে কি ভিতরে? শুক্রাণু মাতৃকোষ। কয়টা থাকবে? শুক্রাণু মাতৃকোষ থেকে কি তৈরি হবে? শুক্রাণু। শুক্রাণুর মধ্যে কি থাকবে? প্লাজেলা থাকবে। ওকে, শুক্রাণুতে বহু প্লাজেলা। এরপরে আসি, বলছে অ্যান্থ্রিডিয়ামের শীর্ষের আচ্ছাদনকারী ঢাকনা কোষ, এই ঢাকনা যখন কি হয়ে যাবে? ছিদ্র হয়ে যাবে, তখন শুক্রাণুগুলো বের হয়ে প্লাজেলার সাহায্যে শিশির বা বৃষ্টির পানিতে সাঁতার কেটে কেটে কার কাছে চলে যাবে? আর্কিওগনিয়ামে চলে যাবে। আর্কিওগনিয়ামে তখন কি করবে? ওই যে মিওসিলেজ আর ম্যালিক অ্যাসিড, ওরা বলো ভাই এদিকে আসো। তখন আসার পরে তাদের মধ্যে কি ঘটবে? কি ঘটবে? আর নিষেক ঘটার পরে, ঠিক আছে, তখন সেটা কি হয়ে গেছে? এটার ভিতরে ডিম্বাণু এন, শুক্রাণু ছিল কি এন, আর এন আর এন মিলার পরে কি হয়ে গেছে?
এখন থেকে খেলা যেটা শুরু হলো, এটা কি গ্যামেটোফাইটিক নাকি স্পোরোফাইটিক? স্পোরোফাইটিক। তাহলে এই তো আগ পর্যন্ত যা ছিল তাকে তো গ্যামেটোফাইটিক দশা, এখন থেকে দশার নাম কি? এভাবে নিষেকের ফলে ও স্পোর সংখ্যা এবং তার মানে স্পোরোফাইটিক পর্যায়ে শুরু। এবার কি শুরু হলো? তাহলে জাইগোট যে তৈরি হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে, যে জাইগোট তৈরি হলো, সেই জাইগোটটা হলো কি? স্পোরোফাইটিক। এই আরো 3 মিনিট আছে সময়, একটু খেয়াল করো, শেষ করে দিচ্ছি। নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ এখন কি হবে বলছে, যখন এই উইস্পোরটা তৈরি হলো তখন এবার প্রোটেলাসের মধ্যে কি তৈরি হবে? মূল, কাণ্ড, পাতা এগুলো তৈরি হবে। এই দেখো মূল তৈরি হচ্ছে কিনা, এই দেখো কাণ্ড তৈরি হচ্ছে কিনা। এক পর্যায়ে প্রোটেলাসটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে, আর এটা সম্পূর্ণ একটা কি হয়ে যাবে? সামনে আগাই, আসো। তো আমরা প্যারিসের কি পড়ে ফেললাম? জনন পড়ে ফেললাম। যৌন জনন বুঝছ, অজনন জনন বুঝছ, অঙ্গজ জনন বুঝছ। এরপরে আসো প্যারিসের জীবন চক্র বা যৌনক্রম। যৌনক্রম কাকে বলে আমরা প্রথমে একটু বলে দেই। এই যে গ্যামেটোফাইটিকের পরে স্পোরোফাইটিক, আবার সেই স্পোরোফাইটিক থেকে তৈরি হবে কি? আবার ওই যে পাতা তৈরি হবে, সেই পাতার মধ্যে স্পোর তৈরি হবে, তার মানে আবার যে একটা চক্র সম্পূর্ণ হবে, এটা কি বলা হবে? কি যৌনক্রম। হ্যাঁ, এটা তো আছে যৌনক্রম। তাহলে স্পোরোফাইটিক যৌন, আটার নাম হলো কি? গ্যামেটোফাইটিক যৌন। তাহলে আমরা একটু এই চিত্রের মাধ্যমে দেখি। দেখো তোমরা যা পড়ছো, তাহলে প্রথমে কি ছিল দেখো, সোরাস, সেখান থেকে স্পোরেঞ্জিয়াম তৈরি হলো। স্পোরেঞ্জিয়াম থেকে কি স্পোর, স্পোর থেকে স্পোরের অঙ্কুরোদ্গম হলো। অঙ্কুরোদ্গম হওয়ার মাধ্যমে কি তৈরি হলো? প্রোটোলাস থেকে কি তৈরি হলো? দুইটা জিনিস, সেটার ভিতর থেকে শুক্রাণু, এটার ভিতর থেকে ডিম্বাণু, দুইটা যখন মিলছে তারপর ওই স্পোর, সেটা থেকে আবার কি হলো? স্পোরোফাইট, সেটা বড় হয়ে গেছে। কি বোঝা গেছে? আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত এই ঘটনাগুলো ছিল গ্যামেটোফাইটিক, আর এই ঘটনাটা ছিল কি? তাহলে আচ্ছা, এখানে ভিতরের লেখাগুলো কোনোটাই পড়া দরকার নাই, কারণ এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। স্পোরোফাইটিক পর্যায়ে কি হয়, গ্যামেটোফাইটিক পর্যায়ে কি হয়, অলরেডি আমাদের পড়ানো হয়ে গেছে। এরপরে আসো, এগুলো পড়ানো হয়ে গেছে। গ্যামেটোফাইটিক জন্য কাকে বলে বলা হয়ে গেছে। প্যারিসের অর্থনৈতিক গুরুত্ব কি? প্যারিসের অর্থনৈতিক, এই যে প্যারিস পড়ালাম, এটার গুরুত্ব কি? হোয়াট ইজ দি ইম্পর্টেন্স? 1 নাম্বার, এটা হলো শাক হিসাবে খাওয়া হয়, ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়। এরপরে সার হিসাবে ব্যবহার করা হয়। কি হিসাবে ব্যবহার করা হয়? প্রাকৃতিক উৎপাদক। এটা মইরা দেয়া মাটির মধ্যে কি দিবে? সার। মাটির মধ্যে সার দিবে না? আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই কথাটার দিকে একটু খেয়াল করেন। এই কথাটা কি? এই কথাটা একটু দেখো মিলছে কিনা। আমাদের একটু আগে স্পোরোফাইটিক আর গ্যামেটোফাইটিক দুইটা দশা দেখলাম, প্যারিসের মধ্যে কোন দশাটা বেশি বড়? গ্যামেটোফাইটিক না স্পোরোফাইটিক? প্রোটোলাস হইয়া কি 2 বছর কাটাই দেয় নাকি অল্প কয়দিন? আর স্পোরোফাইটিক হিসাবে অনেক দিন থাকে। এই ধরনের যৌনক্রমকে বলা হবে হেটারোমরফিক বা হেটারোবায়েন্ট। ঠিক আছে, বা হেটারোমরফিক। তাহলে হেটারোমরফিক যৌনক্রম বলতে কি বোঝায় বলো তো অমিত শাহ, বলো। বলবো যে যদি স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশা দুইটা যদি সমান না হয়, কোনো একটা দশা যদি বেশি সময় ধরে হয়, তখন তারা কি? হেটারোমরফিক। আর যদি সে যতক্ষণ হ্যাপ্লয়েড দশায় থাকে, ঠিক ততক্ষণ আবার ডিপ্লয়েড দশায়ও থাকে, তখন তাকে বলা হবে হোমোমরফিক। তাকে বলা হবে কি? ওকে, তাহলে যৌনক্রম কাকে বলে বোঝা গেছে, হেটারোমরফিক কাকে বলে বোঝা গেছে, হোমোমরফিক বলতে কাকে বোঝা গেছে। তাহলে ট্যারেসের কোনটা, হেটারোম না হোমো? হেটারো। তাহলে স্পোরোফাইটিক কি ছিল? বেশি ছিল। ওকে, তাইলে এখানে ট্যারিস এবং রিক্সিয়ার মধ্যে পার্থক্য দিছে। পার্থক্য কি তোমরা মনে আছে না? অবশ্যই মনে আছে তোমাদের। ওকে, ঠিক আছে। ওকে, এর অধ্যায় আমাদের শেষ।